আজকে আমরা দেখব ষষ্ঠ শ্রেণী বাংলা আমাদের লোকশিল্প লিখেছেন কামরুল হাসান। তোমরা গল্প, লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ টিকা এগুলা তোমরা পড়ে নিও। আমরা অনুশীলনের সমাধান করি। প্রথমে আছে বহু নির্বাচনী প্রশ্ন। ১. কোনটি মোগল বাদশাদের বিলাসের বস্তু ছিল? সঠিক উত্তর হবে খ নম্বর ঢাকায় মসলিন। ২. মুসলিমদের কারিগরদের বংশধররা আজও কোথায় বসবাস করছে? সঠিক উত্তর হবে ঘ নম্বর নারায়ণগঞ্জে। গ্রামীণ নারীদের আবেগের সাথে সর্বাধিক সম্পৃক্ত লোকশিল্পটি হচ্ছে ক নম্বর নকশিকাঁথা। উদ্দীপক পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও। কামাল স্থানীয় কারিগর দ্বারা একটি পিতলের কলস তৈরি করালো। বন্ধুর বিয়েতে কলসটি উপহার দিলে কেউ কেউ তাকে উপহাস করলো, আবার কেউ কেউ প্রশংসা করলো। স্কুলের প্রধান শিক্ষক বললেন, স্থানীয় কারিগরদের এরূপ লোকশিল্প নিয়ে আমাদের গর্ব করা উচিত। তাহলে ৪ নম্বর প্রশ্নটি দেখো, কামালের দেওয়া উপহারটি শিল্পগুণ বিচারে কোন শ্রেণীর অন্তর্ভুক্ত হয়? এখানে সঠিক উত্তর হবে খ নম্বর কুটির শিল্প। ৫. এরূপ উপহার দেওয়ার পিছনে কামালের উদ্দেশ্যকে আমাদের লোকশিল্প প্রবন্ধের আলোকে বলা হয় অর্থ সাশ্রয় করা। ২. লোকশিল্পকে বাঁচিয়ে রাখা। ৩. ঐতিহ্যকে ধরে রাখা। এখানে আমাদের সঠিক উত্তর হবে গ নম্বর ২ আর ৩ নম্বর। সৃজনশীল প্রশ্ন ১. দারিরাপুর গ্রামের রহিমা দরিদ্র হলেও শিল্পী মনের অধিকারী। ছোটবেলা থেকে সে বাঁশ বেত দিয়ে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করত, কিন্তু আচমকা একদিন তার স্বামী মারা গেলে ২ সন্তান নিয়ে সে পথে বসে। রহিমা উপায়ন্তর না দেখে অবশেষে সুই সুতা হাতে নিয়ে সে কাজ শুরু করে। তার সুখ দুঃখের জীবনকে দীঘল সুতার টানে ভাসা দিতে থাকে। একদিন বেসরকারি একটি সংস্থার মাধ্যমে তার সূচি শিল্পগুলো বিদেশে যায় এবং মোটা অঙ্কের অর্থ প্রাপ্তির পাশাপাশি প্রচুর নামও অর্জন করে। এখানে ক নম্বর প্রশ্নে দেখো, কোন এলাকার মাদুর সবার কাছে পরিচিত? খ. ঢাকায় মুসলিমের কদর ছিল দুনিয়া জুড়ে বলতে কি বোঝানো হয়েছে? গ. স্বামীর মৃত্যুর পর রহিমার কাজটি আমাদের লোকশিল্প প্রবন্ধের কিসের প্রতিনিধিত্ব করে বর্ণনা করো? খ. এদেশের অর্থনৈতিক উন্নয়নে রহিমার অবদান আমাদের লোকশিল্প প্রবন্ধের আলোকে মূল্যায়ন করো। তাহলে চলো আমরা এই সৃজনশীল প্রশ্নের উত্তরটা দেখি। ক নম্বর খুলনা এলাকার মাদুর সকলের কাছেই পরিচিত। খ নম্বর ঢাকায় মুসলিমের কদর গোটা দুনিয়া জুড়ে ছিল বলতে বোঝায় ঢাকায় মুসলিমের জনপ্রিয়তাকে বোঝানো হয়েছে। ঢাকার অদূরে ডেমরা নামক এলাকায় তাদের বসবাস ছিল। তাদের দ্বারাই তৈরি হতো ঢাকায় মুসলিম। পৃথিবীর নানা জায়গায় প্রশংসিত ছিল। মুসলিম ছিল অত্যন্ত শুকনো ও নরম কাপড়, যা মুঘল বাদশাদের বিলাসের প্রতীক হিসেবে ব্যবহৃত হতো। এর সুতা ও শুকনো ছিল যে খুব সহজেই একটা ছোট আংটির ভিতর দিয়ে তা প্রবাহিত করতে পারত, এবং এটি শিল্পগুণের দিক থেকেও অতুলনীয় ছিল। তাই ঢাকায় মুসলিম শুধু বাংলাদেশে নয়, গোটা পৃথিবী জুড়ে সমাদৃত ও প্রিয় ছিল। গ নম্বর দেখো এবার, উদ্দীপকে বর্ণিত রহিমার কাজটি আমাদের লোকশিল্প প্রবন্ধের হস্তশিল্পের প্রতিনিধিত্ব করে। এই প্রবন্ধে বর্ণিত বিভিন্ন লোকশিল্পের মধ্যে বিশেষত কুটির শিল্প ও হস্তশিল্পের গুরুত্ব অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে, যেখানে একদিকে মানুষের সংস্কৃতি, ঐতিহ্য এবং জীবনের অভিজ্ঞতা এবং সৃজনশীলতার সাথে মিশে থাকে, অন্যদিকে অর্থনৈতিক ও সামাজিক জীবনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রহিমা তার জীবনের দুঃখময় মুহূর্তে তার স্বামী মৃত্যুশূন্য হয়ে পড়লে তখন সে তার হাতের সেলাইয়ের মাধ্যমে নিজেকে তার জীবনকে নতুনভাবে গড়ে তোলে। সে নকশিকাঁথা সেলাইয়ের জীবনের সুখ দুঃখ আর শোক ও সংগ্রামের গল্প তুলে ধরে। এছাড়া নকশিকাঁথা তৈরির মাধ্যমে রহিমা একটি প্রাচীন ঐতিহ্যকে ধরে রেখেছিল, যা বাংলাদেশের গ্রামীণ সমাজে একসময় বিশেষ প্রচলিত ছিল। নকশিকাঁথা শুধু একটি সাধারণ বস্তু ছিল না, বরং প্রতিটি সূচের ফোড়ের মাধ্যমে লুকিয়ে ছিল একটি জীবনের কাহিনী, সমাজের চিত্র এবং মানুষের আবেগের প্রকাশ। এই দৃষ্টিকোণ থেকে রহিমার কাজটি আমাদের লোকশিল্প প্রবন্ধের হস্তশিল্পের এক উজ্জ্বল উদাহরণ, যেখানে কেবল দক্ষতা নয়,
শিল্পের মাধ্যমে মানুষের মনোভাব ও অভ্যন্তরীণ যন্ত্রণাও ফুটে ওঠে। এই ছিল গ নম্বর প্রশ্নের উত্তর। ঘ নাম্বারটি এবার দেখো, রহিমা নকশি কাঁথা তৈরি তার ব্যক্তিগত জীবনে পরিবর্তন আনেনি, বরং তার কাজ দেশের অর্থনৈতিক উন্নয়নে একটি বড় অবদান রেখেছে। আমাদের লোকশিল্প প্রবন্ধে যে কুটির শিল্প ও হস্তশিল্পের কথা বলা হয়েছে তা দেশের অর্থনৈতিক ক্ষেত্রে অপ্রতিরোধ্য শক্তি হিসেবে প্রমাণিত হতে পারে। একদিকে যেখানে গ্রামীণ জনগণের জীবিকা অর্জনের একটি গুরুত্বপূর্ণ উপায় হিসেবে এসব শিল্প রয়েছে, অন্যদিকে এই শিল্পের আন্তর্জাতিক বাজারের প্রবর্তনও দেশের অর্থনীতির জন্য উপকারী হতে পারে। রহিমার সৃষ্ট নকশি কাঁথা বিদেশে বিক্রি হওয়ার মাধ্যমে তার নিজের জীবনে অর্থনৈতিক সমৃদ্ধি এসেছে এবং বাংলাদেশের লোকশিল্পের প্রতিটি বিদেশি আগ্রহীও বেড়েছে। তবে এর চেয়ে বড় কথা, রহিমার কাজ একটি উদাহরণ হয়ে দাঁড়িয়েছে যে গ্রামীণ সমাজে মানুষের যদি সঠিক প্রশিক্ষণ ও সুযোগ দেওয়া হয় তাহলে তারা শুধু নিজেদের জীবনকে পরিবর্তন করতে পারে না, বরং দেশের অর্থনীতিতেও অবদান রাখতে পারে। এই ছিল ঘ নম্বর প্রশ্নের উত্তর। এবার ২ নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর দেখো। সেজুতির স্কুলে বার্ষিক লোকশিল্প মেলা চলছিল। সে মেলায় মাটির তৈরি একাধিক পুতুল জমা দেওয়া হয়। সেগুলো একটি গ্রামীণ পরিবারকে প্রতিনিধিত্ব করে। দর্শনার্থী, বিচারক ও প্রতিযোগী সবাই মুগ্ধ হয়ে দেখেন এটি। একজন মন্তব্যে লেখেন, আমাদের লোকশিল্প যে এত সমৃদ্ধ তা বলে শেষ করার মতো নয়, কিন্তু সময় ও রুচির পরিবর্তনে আজ প্রায় ধ্বংসমুখী। আমাদের সকলে এখনই এর প্রতি নজর দেওয়া উচিত, নইলে অচিরে এই শিল্পধারা আমরা হারাবো। ক নম্বর প্রশ্নটি দেখো, শিল্প কোন বিচারে আমাদের কুটির শিল্প কোন শিল্পের মধ্যে পড়ে? খ, বর্ষাকালে নকশি কাঁথা তৈরির জন্য উপযুক্ত সময় কেন? গ, সেজুতির উদ্যোগ কোন কারিগরি শিল্পের প্রতিনিধিত্ব করে তা ব্যাখ্যা করো। ঘ, উদ্দীপকে লোকশিল্প বাঁচিয়ে রাখার যে তাগিদ অনুভূত হয়েছে তা আমাদের লোকশিল্পের প্রবন্ধের বক্তব্যকে সমর্থন করে কিনা তা তোমার উত্তরে যুক্তি দাও। তাহলে চলো আমরা এই সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখি। ২ নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর দেখো। ক, শিল্পগুণ বিচারে আমাদের কুটির শিল্প লোকশিল্পের মধ্যেই পড়ে। খ নম্বর, বর্ষাকালে গ্রামের মেয়েদের ঘর সংসারের কাজ কম থাকায় নকশি কাঁথা তৈরি উপযুক্ত সময় বলে মনে করা হয়। নকশি কাঁথা আমাদের একটি গ্রামীণ লোকশিল্প। গ্রামের সূচিকর্মে নিপুণ নারীরা বর্ষার মুখে দিনের অবসরে এসব শৌখিন কাঁথা সেলাই করে। বর্ষাকালে মেয়েদের সংসারে কাজের চাপ কম থাকায় এটি নকশি কাঁথা তৈরির উপযুক্ত সময় বলে মনে করা হয়। এই ছিল খ নম্বর প্রশ্নের উত্তর। গ নম্বরটি দেখো, সেজুতির উদ্যোগে মাটির তৈরি পুতুল কারিগর শিল্পের প্রতিনিধিত্ব করে। সেজুতি বার্ষিক লোকশিল্প মেলায় মাটির তৈরি পুতুল প্রদর্শন করে, যা গ্রামীণ জীবন ও পারিবারিক চিত্র তুলে ধরে। মাটির পুতুল বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি হস্তশিল্প, যা সাধারণ গ্রামীণ শিল্পীরা তৈরি করে থাকেন। এ ধরনের পুতুলে বিভিন্ন নকশা ও রঙের ব্যবহার করা হয়, যা তাদের সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় জীবনকে প্রতিফলিত করে। এসব পুতুলের মাধ্যমে কারিগরেরা তাদের মনের ভাবনা, পরিবেশ ও ঐতিহ্যকে ফুটিয়ে তোলে। সে যদি তার মাটির তৈরি পুতুলের মাধ্যমে শুধু একটি শিল্পকর্মের সৃষ্টি করেনি, বরং তার সংস্কৃতি ও জীবনবোধের গল্প বলেছে। মাটির পুতুল তৈরির এই শিল্পের সাথে জড়িত কারিগররা দীর্ঘদিন ধরে বাংলাদেশের গ্রাম অঞ্চলে এ ধরনের কাজ করে আসছে। বিশেষ করে পালপাড়া, কুমোরপাড়া এলাকায় কুমোররা এই ধরনের মাটির তৈরি পুতুল তৈরি করে থাকে, যা শুধু একটি কারিগরি দক্ষতা নয়, বরং বিশেষ সাংস্কৃতিক ঐতিহ্যকেও প্রতিনিধিত্ব করে। তবে সে যদি তার পুতুল দিয়েই লোকশিল্পের পুনর্জন্ম ঘটানোর চেষ্টা করেছে, তাই এভাবে সে শিল্পের এক নায়ক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই ছিল গ নম্বর প্রশ্নের উত্তর। ঘ নম্বরটি দেখো, উদ্দীপকের লোকশিল্পকে বাঁচিয়ে রাখার যে তাগিদ অনুভূত হয়েছে তা আমাদের লোকশিল্প প্রবন্ধের বক্তব্যের মাধ্যমে তা সমর্থন করে কিনা তা যাচাই করা হলো। দেখো, আমাদের লোকশিল্প প্রবন্ধের বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী লোকশিল্পের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে এবং সেগুলোর সংরক্ষণ ও সম্প্রসারণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। প্রবন্ধে বলা হয়েছে, সময় এবং রুচির পরিবর্তনে অনেক শিল্পধারা ধ্বংসের পথে, আর যদি আমরা এখনই উদ্যোগ না নিই তবে এই শিল্পগুলো অস্তিত্ব হারিয়ে যাবে। উদ্দীপকে সেজুতির বার্ষিক লোকশিল্প মেলায় অংশগ্রহণ ও মাটির পুতুল প্রদর্শনী একই রকম বার্তা দেয়।
স্মৃতি যেমন মাটির তৈরি পুতুল লোকশিল্প ঐতিহ্য জীবিত রাখতে চেষ্টা করেছে, প্রবন্ধে বলা হয়েছে যে লোকশিল্প এই ঐতিহ্য শুধু আমাদের দেশের জনগণের জন্যই নয়, বরং বিদেশি মুগ্ধতাও অর্জন করতে পারে যদি আমরা এর প্রতি সঠিক মনোযোগ দিই। প্রবন্ধে যেমন উল্লেখ করা হয়েছে, সময়সূচি ও রুচির পরিবর্তনে লোকশিল্প আজ প্রায় ধ্বংসমুখ। ঠিক তেমনি উদ্দীপকের বক্তব্য লোকশিল্প বর্তমান অবস্থার সংকটের কথা বলা হয়েছে। অতএব সমিতির উদ্যোগ লোকশিল্প সংরক্ষণের ভূমিকা রাখতে পারে, যা আমাদের লোকশিল্প প্রবন্ধের মূল বক্তব্যের শক্তিশালী করে তোলে এবং আমাদের প্রাচীন শিল্পগুলোর অস্তিত্ব বজায় রাখতেও উৎসাহিত করে। এই ছিল ২ নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর। এই ছিল আমাদের লোকশিল্পর অনুশীলনের সমাধান।